মনে করো একেবারে শুরু থেকে শুরু, ভালো লাগার এ জন্ম নতুন। যা কিছু পুরনো উড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে আজ বসন্ত বাতাস। বসন্তে পাতার সুর শুনবে বলে ভর দুপুরেও ঘরের সব কটা জানলা খুলে রাখেন অনুমিতা। এলোমেলো হাওয়ায় বাগানের গাছগুলো থেকে ভেসে আসা সুর বারবার উদাস করে তাকে। বাতাসের ছোঁয়ায় পাতাদের বুকে জেগে ওঠার শিরশির ধ্বনি আশ্চর্য বিভাগী। অনুমিতা মন দিয়ে শোনেন। কেউ যেন তাকে বলে, নিজেকে বদলে ফেলো না, তাহলে আর গল্প হবে না। তোমার বৈচিত্র্য খোঁজার গল্পে আমি চমকিত। সত্য সুন্দরের পাঠানো মেসেজ পড়ে খুব হাসেন অনুমিতা, আর তারপর মেসেজ ব্যাক করেন। কি করব বলো, বৈচিত্র্যহীন জীবন যে আমার অপছন্দ। অনুমিতার কথার সঙ্গে কারো কথার যেন মিল খুঁজে পান সত্য সুন্দর। একটু বৈচিত্র্য, একটুখানি পরিবর্তন জীবনকে একঘেয়ে হতে দেয় না কখনো। হ্যাঁ, মানিকচন্দ্র রায় যখন কথাটা বলেছিলেন তখন একটুও ভালো লাগেনি সত্য সুন্দরের, কিন্তু আজকে অনুমিতার কাছ থেকে আসা ওই একই রকমের বার্তা খারাপ লাগছে না তার। নিজের জীবনে বৈচিত্র্য আনতে পারবেন কতটা তা অবশ্য জানা নেই, তবে ব্যাপারটা ভাবতে খুব একটা মন্দ লাগছে না। জেগে থাকে জনপদ চড়াই উত্তরায়ের বুকে, চোখ সবুজের আরাম নেয় সকাল সন্ধেতে। একটা গলি চলে গেছে ওই দূরে এক চার্চের গায়ে, যেখানে আকাশ নেমেছে বড় স্নিগ্ধতায়, নীল আর সাদায়। গভীর রাতটুকু ছাড়া এগুলি প্রায় সবসময়ই থাকে ব্যস্ত তার চারপাশের জনজীবনকে আঁকড়ে। দুপাশে ছোট বড় দোকান, মন্দির, মসজিদ, ঘর বাড়ি, ইমারত। সুখে দুঃখে লাভে লোকসানে জীবন এখানে পূর্ণ। এখানে প্রাণ আছে, যে প্রাণ লড়াই করতে জানে, হারতে জানে, জিততে জানে, কষ্টে কাঁদতে, আনন্দে হাসতে, উৎসবে মাততে পারে, আর ভগবানকে কাছের একজন বলে ভাবতে পারে। মন্দির, মসজিদ, মঠ সব রয়েছে পরের পর। এই সহাবস্থান অপূর্ব, সত্যি দেখার মতো। যদি বলো এত কেন ভালো লাগে, তাহলে বলবো জীবনের এত কাছে তো কখনো থাকা হয়নি আগে। এখানে সকালে ঘুম ভাঙে এক শান্ত শান্তির পরিবেশে, গায়ত্রী মন্ত্র কানে নিয়ে। তারপর সাই বাবার ভজন, আজানের গভীর সুর একে একে অনন্তকালের ঘরে বার্তা দিয়ে যায় জীবনকে ভালোবাসার। আমার এই লেখা এক জনপদকে চূড়ান্ত ভালোবেসে, এই গলি, দূরের ওই চার্চ, আমার সাজানো বারান্দা বাগান, ভেসে আসা আজানের সুর, সাই বাবার ভজন সব মিলে ছোট ছোট মুহূর্ত গড়ে তোলে ভালো লাগার। মাঝে মাঝে মনে হয় সিনেমার সাজানো এক সেট, গল্প রেডি, শুটিং চলছে। সকাল থেকে রাত একটু চুপ থাকে না এই পাড়া। এখানে প্রতি মুহূর্তে কোনো না কোনো আওয়াজ সঙ্গী হবে তোমার। যানবাহনের যাতায়াত, হর্নের প্যাপো তো আছেই। দুপুরে কিছু সময়ের জন্য এটা একটু কম হলেই জানলার ওপর পায়রার বকম বকম অলস আবেশ ছড়িয়ে যায়। কানে আসে কাছে কোথাও বাড়ি তৈরি বা মেরামতের ঠুকঠাক। মাইক বাজাতে বাজাতে কোনো রাজনৈতিক সম্মেলনের আগাম বার্তা, অথবা সস্তায় কার্পেট বিছানার চাদর বিক্রির হাঁক ডাক। আর বিকেল হলেই এদিক ওদিকের অ্যাপার্টমেন্ট থেকে ভেসে আসে বাচ্চাদের খেলাধুলার কুচি গলার হইচই। এরপর টিয়ার ঝাঁক সবেদা গাছের মাথায় বসে হাঁক ডাক করে সন্ধে নামিয়ে দেয়। লাইট পোস্টের আলোয় ঝলমল করে ওঠে রাস্তা। দুপাশে ছোট বড় দোকানগুলোতেও জ্বলে ওঠে আলো। শুরু হয় ক্রেতাদের আসা যাওয়ার ভিড়। অস্থায়ী দোকানগুলোতেও পসরা সাজে। পথ চলতি মানুষ এটা ওটা কিনে বাড়ি যায়। একটু গভীর রাতে কখনো ঘুম ভেঙে জানলার বাইরে চোখ পড়লে অদ্ভুত এক অনুভূতি হয়। নিস্তব্ধ গলি শান্তির ঘুমে ডুবে আছে। কে বলবে ভোর থেকে রাত এই রাস্তায় কতখানি ঝমঝমাটার ব্যস্ত থাকে। কখন যে ভালোবেসে ফেলেছি এই সনাতন পাড়াটাকে। অনুমিতা কলম থামিয়ে ডায়েরি বন্ধ করেন। দেওয়ালে টাঙানো ভিশন চার্টে এরপর তিনি চোখ রাখেন। মনে মনে বলেন, এগিয়ে যেতে হলে কিছু তো ফেলে যেতেই হবে। যত ভালোবাসাই থাক না কেন, এটাই নিয়ম। একটা সুন্দর স্বপ্ন যাকে বহুদিন ধরে লালন করেছেন তিনি, সময় এসেছে তাকে বাস্তব রূপ দেওয়ার। এ প্রচেষ্টা তাকে চালিয়ে যেতেই হবে। একটা সময় ছিল যখন মনে হতো
যত দরকারি কাজ সব শেষ করতে হবে। শখ ইচ্ছের কথা আরও পরে ভাবা যাবে। সেই পরেটা এখন এসেছে। দায়িত্ব কর্তব্য পালনের পর নিজের শখ পূরণের। অনুমিতা চান তার সুপ্ত স্বপ্নের দরজাটা এবার একটু একটু করে খুলে দিতে। এই স্বাদ তার অনেক দিনের। পাহাড়ি পটভূমিতে মনের মতো একটা পোয়েট্রি ক্যাফে। আশাবাদী অনুমিতা সব সময় পজিটিভ চিন্তা করতেই ভালোবাসেন। অনুমিতা এভাবেই ভাবেন, অপ্রাপ্তি কি, অপ্রাপ্তি কেন? জীবনে যে সুখ এবং দুঃখ দুটোই পায়, তার অপ্রাপ্তি থাকে না কোনো। আমারও তাই নেই। আমি পূর্ণ। আমি ভোগ করেছি সব কিছুই। খুব তাড়াতাড়ি অনুমিতা সবটাই সামলে নিয়েছিলেন। অনিকেতের যাওয়ার পরে সংসারের প্রতি দায়িত্ব অনুমিতাকে মানসিক দিক থেকে আরও বেশি স্বাবলম্বী করে তুলেছিল। শোককে পাশে সরিয়ে রেখে শাশুড়ি মা আর ছেলে মেয়েকে এক কথায় বুক দিয়ে আঁকলে রেখেছিলেন তিনি। ওরাই তখন তার ধ্যান জ্ঞান। ওদের ভালো থাকাই তখন তার ভালো থাকা। ওদের মধ্যেই যেন অনিকেতকে পেয়েছেন তিনি বারবার। তার মনে হতো যেন অনিকেত কাজের জন্যে বাড়ির বাইরে গেছেন। যখন বাড়ি ফিরে আসবেন তখন তার প্রিয় মানুষগুলোকে ভালো থাকতে দেখে তিনি খুব খুশি হয়ে যাবেন। মন ছুতেও শরীর লাগে, শরীর লাগে তোমাকে ভাবতেও। যেমন করে ফুলের সৌরভ উপভোগে এসে যায় ভালোবাসা, দৃষ্টি আর স্পর্শের। মনকে আলাদা করে দেখা যায় না। শরীরের অন্দরে যে মন থাকে তাকে জানতে বুঝতে আর একটা শরীর মন লাগে। তার গভীরে যেতে সময় লাগে। সত্যসুন্দর বলেন, তুমি কি সত্যিই যাবে? হ্যাঁ, এই তো এক শহর থেকে আরেক শহর, এই যা পার্থক্য। এক রাজ্য থেকে আর এক রাজ্য বলো। দেখো, দূরত্ব মনে করলেই দূরত্ব। দূরত্ব তো বটেই, ইচ্ছে হলেই যে দেখা হবে না সেটাও ঠিক। দেখা কেন হবে না? ইচ্ছে হলেই হবে। আচ্ছা, এখানেও যে আমরা খুব ঘন ঘন দেখা করি তা তো নয়। ফোনে ভিডিও কলেই তো আমরা বেশিরভাগ কথা বলি, তাই না? ওখানে গেলেও তাই হবে। সত্যসুন্দর চুপ করে থাকেন। অনুমিতা বুঝতে পারেন যে তার এই শহর ছেড়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না সত্যসুন্দর। তিনি এই ভয়টাই পাচ্ছিলেন। খুব নরম করে অনুমিতা বলেন, তুমি কি যাবে না আমার পছন্দে গড়া জগৎটাকে নিজের চোখে দেখতে? তুমি না দেখলে আমার ভালো লাগবে? সত্যসুন্দর এর কোনো উত্তর না দিয়ে খুব আস্তে আস্তে বলেন, জানি না, ঠিক বুঝতে পারছি না। আসলে এই পাড়াটা তোমার তো খুবই প্রিয়, এত বছরের পরিচিত। এখান থেকে অন্য কোথাও গিয়ে তোমার কি ভালো লাগবে? তুমি যা করতে চাইছো সেটা তো এখান থেকেও করা যেতে পারে অনুমিতা। বরং কাছাকাছি একটা জায়গা দেখে নিয়ে। না, আমি ঠিক যেভাবে চাইছি সেভাবে হবে না। এর জন্য একটু শান্ত, নিরিবিলি, নিসর্গের কাছাকাছি জায়গা প্রয়োজন। একটু চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে সত্যসুন্দর বলেন, সেই তো সব ছেড়ে যেতেই হবে, কেউ আগে কেউ পরে। হঠাৎ এই কথা বলছো কেন? অনুমিতা বেশ অবাক হয়েই জিজ্ঞেস করেন, না, কখন কি হয়ে যায় বলা তো যায় না। বুঝতে পারছি না ঠিক কি বলতে চাইছো। আমাদের বয়স বাড়ছে, এটা তো মানো। হ্যাঁ, তাতে কি হলো? বয়স হচ্ছে মনে করলেই বয়স হচ্ছে। আর চলে যাওয়ার জন্য কোনো বয়স লাগে না। যে কেউ যে কোনো বয়সেই চলে যেতে পারে। আমি কখন পৃথিবী ছাড়বো সেই ভেবে বর্তমানটাকে দুঃখিত করে তুলবো? তোমার চিন্তাগুলো খুব বিমর্ষ সত্যসুন্দর। শুধুমাত্র বয়স বাড়ছে বলে আমি নিজেকে পিছিয়ে রাখবো? শেষ দিনের চিন্তায় কাতর হয়ে চুপ করে বসে থাকবো? এখনও তো কত কিছু শেখার, জানার, দেখার আছে। সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়ার আছে। কি জানি, বুঝি না, এত এনার্জি পাও কোথা থেকে? বিশ্ব প্রকৃতি থেকে। সূর্যের তেজ, চাঁদের মাধুর্য, ফুলের রং, পাখির গান, বাতাসের সুর, নদীর গতিময়তা, পাহাড়ের ধ্যানমগ্নতা, এরা আমায় উৎসাহ আর শক্তি যোগায়। বাড়ির পেছনের এই বারান্দাটায় দাঁড়ালে নিসর্গ আলো ছায়া দিয়ে ভরিয়ে দেয়। চেনা অচেনা পাখিরা গান গেয়ে মাতিয়ে রাখে সকালটাকে। কাঠবেড়ালি ডাকে এডাল ওডাল থেকে। বয়স্ক সব গাছ বিরাট বড় বড়, কোনোটার গা বেয়ে ঝুড়ি নেমেছে মোটা মোটা। নজর পড়লেই যেন প্রাজ্ঞতার সমীহ আদায় করে। কত কি দেখেছে, শুনেছে, বুঝেছে সময়ের সাথে। গুরুগম্ভীর সব জটা, ওপর থেকে নিচে নেমে যেন সেসবই বোঝাতে চাইছে। সত্যসুন্দর বলেন, আমার কিছুই ভালো লাগে না। আমাকে আর নতুন করে কিছুই টানে না। কি জানি,
আমার কাছে তো প্রত্যেকটা দিনই নতুন হয়েই আসে। যা চলে যায় তা তো পুরনো। পুরনো মানেই তো স্মৃতি। স্মৃতিতে বসবাস করা যায় না, ঘুরে বেরিয়ে আসা যায়। আমি কি করেছিলাম সেটা পুরনো, আমি আজ এখন কি করছি সেটাই বড়। সত্যসুন্দর আর কিছু বলেন না, জানেন বলে কোনো লাভ হবে না। অনুমিতা তার সিদ্ধান্তে অটল। সত্যসুন্দরের রোজের রুটিন চলতে থাকলেও ভেতরে ভেতরে কোথাও যেন একটা তাল কাটে, রাগ নয়, এক অভিমান দানা বাঁধে। অনুমিতার বহুদিনের ইচ্ছের কথা, তাকে বাস্তব রূপ দেওয়ার প্রচেষ্টার কথা সত্যসুন্দর জানলেও সেটাকে ঠিক যেন মেনে নিতে পারেন না। এটাকে কিছুটা হঠকারিতা বলেই মনে হয় তার। তার ভাবনা বলে যে এই বয়সে এত বড় একটা কাজে ঝাঁপ দেওয়া, এত বড় একটা পদক্ষেপ নেওয়ার অর্থ এক অস্থির অনিশ্চিত আগামীকে টেনে আনা। অনুমিতার সিদ্ধান্ত সত্যসুন্দরের কাছে নিশ্চিত ঝুঁকিপূর্ণ। সত্যসুন্দর যে কোনো জিনিসেরই ভালো মন্দ আগাগোড়া বিচার বিবেচনা করেন, যে কোনো কাজ করার আগে বিস্তর চিন্তাভাবনা করেন। কোনো কিছুতে এতটুকু সন্দেহ লাগলে সেদিকে না এগিয়ে চুপচাপ ফিরে যান তার পুরনো চিন্তাভাবনার নিরাপদ আশ্রয়টিতে। অনুমিতা কিন্তু একেবারেই বিপরীত। তিনি তার চিন্তায় ভাবনায় চূড়ান্ত পজিটিভ, কাজের লক্ষ্যে একদম স্থির, যে কোনো বাধাকেই সরিয়ে এগিয়ে যাওয়ার পক্ষপাতী তিনি। এক্ষেত্রেও তাই হলো। সত্যসুন্দরের ভয় আশঙ্কার সবটা পেরিয়ে অনুমিতা তার ইচ্ছে পূরণের পথেই এগোতে লাগলেন। ভালো কোনো কাজই সহজে হওয়ার নয়, এর জন্যে লাগে ধৈর্য, একাগ্রতা আর শ্রম। অনুমিতার মধ্যের কোনোটারই অভাব ছিল না। এর সঙ্গে যোগ হয়েছিল তার প্রবল ইচ্ছাশক্তি। এই কাজে তিনি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছেন তার ছোটবেলার বন্ধু মীনাক্ষীর। হিমাচল প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে দরিদ্র শিশুদের শিক্ষার জন্য একটি এনজিও চালাচ্ছেন তিনি। পোয়েট্রি ক্যাফে গড়ার ইচ্ছের কথাটা অনুমিতা প্রথমে মীনাক্ষীকেই বলেছিলেন। তুই কি এক্সিস্টিং প্রপার্টি কিনতে চাইছিস নাকি রেন্টে নিতে চাইছিস? আমার তো কেনারই ইচ্ছা। দেখ, এদিকটায় মানে হিমাচলে বা উত্তরাখণ্ডে নন রেসিডেন্সিয়ালদের পক্ষে জমি বাড়ি এইসব কেনা খুব মুশকিল। এর জন্য পারমিট লাগে, আর তাতে সময়ও চলে যায় খুব। এছাড়া অনেক কন্ট্যাক্ট থাকতে হয় জানিস, ব্যুরোক্রেসি অনেক বেশি। আমার তো মনে হয় শহরের মোটামুটি কাছে এক্সিস্টিং কোনো কটেজ রেন্টে নিয়ে সেটাকে ক্যাফেতে কনভার্ট করে নিলে ভালো। তারপর রেস্টুরেন্ট চালানোর একটা পারমিট নিতে হবে, ব্যাস, তাহলেই সব ঠিকঠাক। আর তোর যদি একান্তই ইচ্ছা থাকে পুরোপুরি কিনে নিয়ে করার, তাহলে তুই সেটা সাউথ ইন্ডিয়ায় পারবি, যেমন ধর উটি। ওই সব জায়গায় প্রপার্টি কিনতে খুব কিছু অসুবিধা হয় না। তুই একটু ভালো করে ভেবে নে। হ্যাঁ রে, ভাবতে হবে একটু। আচ্ছা, পুরো ব্যাপারটা তো হতে অনেকটাই সময় লাগবে বল? হ্যাঁ, সেটা নির্ভর করবে কি নিচ্ছিস, কোথায় নিচ্ছিস তার উপরে। তুই যেরকম চাইছিস সেই রকম একটা জায়গা পছন্দ করতেও তো কিছুটা সময় লাগবে। আমি বলবো তাড়াহুড়ো না করে যেটা করতে চাইছিস সেটা সুন্দর করে কর। সেটাই তো ইচ্ছে রে। উটির ব্যাপারটাও কিন্তু খারাপ লাগছে না জানিস, জায়গাটাও খুব সুন্দর। ঠিক আছে, আমি একটু ভেবে নিয়ে তোকে বলছি, দেখি তারপর কত দূর কি হয়। বাকিটা পরের এপিসোডে।